বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমরা কথা বলবো এম্পাওয়ারিং উইমেন ইন এগ্রিকালচার, সাস্টেনেবল এগ্রিকালচারাল ফিউচার নিয়ে। আজ আমরা কথা বলবো। আজকের বক্তা ডক্টর অনুলীনা মান্না। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক।
এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার, ম্যাটিক্স কৃষি পাঠশালার আরও একটি বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব এম্পাওয়ারিং উইমেন ফার্মার্স, সাস্টেনেবল এগ্রিকালচারাল ফিউচার। এই বিষয় নিয়ে আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনুলীনা মান্না ম্যাডাম। ম্যাডাম, আবারও আপনাকে পেয়েছি আমাদের সঙ্গে। হ্যাঁ, নমস্কার। প্রথমেই এবার একটু অন্যরকম প্রশ্ন রাখি। উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তো এর আগেও আপনার কাছে এসছি, কিন্তু সাস্টেনেবল এগ্রিকালচার বা সাস্টেনেবল এগ্রিকালচার ফিউচার, এটাকে এই শব্দটা বলতে ঠিক কি বোঝায়? আচ্ছা, সাস্টেনেবল এগ্রিকালচার ফিউচার, এটাকে আমরা যদি বাংলা করি সেটা হয় টেকসই ভবিষ্যতের যে চাষবাসের পদ্ধতি, সেটা টেকসই চাষবাস কিভাবে করা যেতে পারে।
টেকসই কথাটা মানে খুব মানে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, মানে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আমি বলবো, কারণ এক্ষেত্রে আমরা কৃষিক্ষেত্রকে টেকসই কিভাবে করব। প্রথম কথা, কৃষিক্ষেত্রকে টেকসই করা মানে সেটা বেশি দিন ধরে চলবে এরকম ব্যাপারটা নয়, তার থেকে যে উপাদানগুলো আমরা পাই সেটা অনেক দিন ধরে সমানভাবে পাবো। এটার ক্ষেত্রেই আমরা সাস্টেনেবল বা টেকসই কথাটা ব্যবহার করে থাকি। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এ ব্যাপারে অবদান অনেক, কারণ কি এখন যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে গ্রামীণ ক্ষেত্রে বা শহরের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পুরুষদের মাইগ্রেশন, মানে তারা মুভ করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং বিভিন্ন কারণের জন্য যাচ্ছে। উচ্চ চাকরি বা উচ্চ আয়ের আশায় যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে পরম্পরা ভুলে তাহলে চাষাবাদ কি বন্ধ করে দেবো? সেটা ক্ষেত্রে তো বন্ধ করা যাবে না। তাহলে এক্ষেত্রেই কিন্তু এই টেকসই কথাটা আসছে, এবং সেক্ষেত্রে কিন্তু মহিলাদের অবদানই একমাত্র অবদান। কারণ আমরা কথা কাউকে বলতে পারি না তুমি শিক্ষিত হওয়ার পরেও বা তোমার অন্য সংস্থান তুমি ভালো কোথাও পেলেও তুমি তোমার গ্রামেই তোমার চাষের জমিতে থাকো। তারা চাইবে তারা ওই অন্য সংস্থানের ব্যবস্থা করুক, তারপরে তাদের চাষের জমি নিয়ে তারা পার্শ্ববর্তী একটা পরিকল্পনার মধ্যে তাদের পড়ছে। সেক্ষেত্রে মহিলাদের কিন্তু এখানে গুরুত্ব প্রচুর, কারণ তাদের ভূমিকাও প্রচুর, গুরুত্ব প্রচুর, এবং সেক্ষেত্রে মহিলাদের এই ক্ষমতায়নের ব্যাপারটা খুবই উপযোগী। কারণ তারা যদি এটা ভেবে করে যে এটা আমার সাময়িক ব্যাপার, সেখানে সমাজের অনেকটা গুরুত্ব রয়েছে, মানে তাদের যে ঘরোয়া কাজগুলো বা তাদের যে অবৈতনিক কাজগুলোকে সেখান থেকে তাদের মুক্তি দিয়ে ওই চাষের ব্যাপারে তাদেরকে নিযুক্ত বেশি করে করা, টাইমটা বেশি দেওয়া বা সময়টা বেশি নিয়োগ করা, তাদের একটু বিভিন্ন রকম ট্রেনিং প্রসেস, সেটা সেলফ হেল্প গ্রুপ হোক, গভর্নমেন্টের তরফ থেকে হোক, নন গভর্নমেন্টের অর্গানাইজেশন হোক, প্রচুর গভর্নমেন্টেড এনজিও আছে যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত, এবং তাদের কিছু লোন দেওয়া, তাদের ব্যবহারিক যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাদের ওয়াকিবহাল করা, এই সমস্ত ছোটোখাটো 10 দিন 15 দিনের ট্রেনিং, তাদের মানে ট্রেনিংগুলো কোনো জায়গায় নিয়ে গিয়ে নয়, তাদের ওই গ্রামের মধ্যবর্তী কোনো যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যেটা হচ্ছে যে ক্যাম্প আমরা বলি, যেগুলো এগ্রিকালচারের ক্ষেত্রে এই ক্যাম্পগুলো বিভিন্ন কৃষি কেন্দ্রগুলো যেগুলো করে থাকে, কিছুটা গ্রামের কিছুটা অংশ নিয়ে তাদেরকে সেখানে বিভিন্ন ব্যাপারে ওয়াকিবহাল করা, যে আমরা চাষের জমিতে এইভাবে বা একটা চাষের জমিতে এখানে যেরকম মাটি আছে তাতে এই ধরনের চাষ আমরা করতে পারি। তো এই ব্যাপারে যদি তাদের ওয়াকিবহাল করা হয়, সেক্ষেত্রে কিন্তু টেকসই কৃষিবিদ্যার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে থাকতে পারবো, এবং সেক্ষেত্রে মহিলাদের উপযোগিতাটা অনেক বেশি পুরুষদের তুলনায়। আচ্ছা, এই যে মহিলাদের খেতে নামা বা কৃষি কার্যে নামা, তার মানে তো অনেকখানি ওই সাংসারিক দিকটা ফেলেও আসতে হচ্ছে। হ্যাঁ, সেই দুটো দিক তারা কিভাবে সেই দুটো দিক ব্যালেন্স করতে হলে, সেখানেই আমরা বলছি আমাদের যে একটা মানে প্রাথমিক স্তরে যে একটা ধারণা ছিল যে মহিলারা বাড়ির কাজ করতে করতে বাকি সময়টুকু যেটুকু পাবে সেটুকুতে করবে, তাদেরকে সেখান থেকে কিছুটা অব্যাহতি দিতে হবে। যদি পারম্পরিকভাবে আমরা কৃষিবিদ্যাটাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই, যে এখানে ইন্ডিয়া মানে ভারতবর্ষ এখনো 70% কৃষি নির্ভর দেশ, সেক্ষেত্রে এটুকু আমাদের সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে পার্শ্ববর্তী সবাই যারা আছেন, মানে গ্রামের পরিবেশে এখনো তো নিউক্লিয়ার ফ্যামিলি বা একদম একা ফ্যামিলি তো হয় না, একটা সংঘবদ্ধ ফ্যামিলি বা একটা পরিবেশের মধ্যে তারা বসবাস করে, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করতে হবে। বয়স্ক মানুষ বা যারা এখনো কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত নয়, বা পরিবার থেকে এক একজনকে অন্তত ট্রেনিং দেওয়া যে ওইটা পরিচালনা করতে পারবে, সেই ব্যাপারে একটা ভূমিকা নেওয়া যেতে পারে, সেই ব্যাপারে অগ্রসর হওয়া যেতে পারে। এবং সেজন্যই কিন্তু পরবর্তীকালে আমাদের প্রায় 1980 সালের ওই সময়টা থেকে এই সেলফ হেল্প গ্রুপ, ওই দক্ষিণের ভারতের দিকে ওরা এই প্রথম এই সেলফ হেল্প গ্রুপগুলোকে তৈরি করছিল, পরিবার থেকে এক একজনকে মহিলাকে নিয়ে বা ট্রেনিং দেওয়া। আচ্ছা, এই ক্ষেত্রে শিক্ষাটাও তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দেখছি যে এই এগ্রিকালচার পার্টিকুলার বিষয়টা, কৃষিকাজ, এই বিষয়টা তো সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা সেরকম ভাবে পাচ্ছি না। পাচ্ছি সেটা হচ্ছে কলেজ লেভেলে এসে কিংবা তারও পরে ইউনিভার্সিটি লেভেলে এসে। কিন্তু ধরুন আমাদের যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে মানুষ, তারা তো এতখানি অবধি পড়তেও পাচ্ছেন না, তাদের কাছে সুযোগটাও কম।
টাকা পয়সাও কম, অর্থনৈতিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ছেন। সেই জায়গা থেকে তাদের এই কৃষিকাজের শিক্ষাটা দেওয়া, সেটা কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ, এ বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে। প্রথম কথা, একটা পারম্পরিক ব্যাপার কিন্তু আমাদের কৃষি বিদ্যার ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, সেটা একটা পারিবারিক ব্যাপার বা পূর্বপুরুষের কাছ থেকে, সেটা যে চাষি, যে পরিবারে যে ঘরের বউটি মানে চাষবাস করছে, সে কিন্তু তার বাবার কাছ থেকে শিখে এসছে। ছোটবেলা থেকে বাবার সঙ্গে মাঠে গিয়ে গিয়ে সে শিখে এসছে। তো এক্ষেত্রে আমরা ওই ট্রেনিংয়ের ব্যাপারগুলোতে আমরা কনসেন্ট্রেট করব বা আমরা বেশি নজর দেব। সেখানে তো আমাদের তো আর প্রথম থেকে আবার গিয়ে ধরা সম্ভব নয়। তবে যেটা আপনি বললেন যে কলেজের স্তরে নয়, এখন একদম মাধ্যমিকের পর থেকেই বা মাধ্যমিকের বহু অংশে আমরা কৃষিবিদ্যার কিছু কিছু অংশ প্রয়োগ করি, যেটা হচ্ছে আমরা ভোকেশনাল ট্রেনিং বলি। ভোকেশনাল কোর্স যেগুলো, সেগুলোতে অ্যাগ্রোনমি বা এই সাবজেক্টগুলোতে বা বিভিন্ন রকম ফলন কিভাবে তৈরি করা হয়, এগুলো নিয়ে কিন্তু কথা হয় মানে এগুলো এই সাবজেক্টের উপরই তারা, এই বিষয়ের উপরই তারা পুরোটাই পড়েন উচ্চ মাধ্যমিকটা। তো যতটা আমরা পড়ছি, আমরা দেখি বিদেশে যেরকম ভাবে যেটা পড়ানো হলো টেক্সটে, ঠিক একইভাবে বাইরে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্টও করা হচ্ছে, প্র্যাকটিক্যালি বোঝানো হচ্ছে। সেই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু আমাদের ভারতবর্ষে খুব একটা না, সেটা হওয়াটা একটু মানে কঠিনও। কারণ জনসংখ্যা যেভাবে ভারতবর্ষের রয়েছে, সেভাবে ফাঁকা জমির পরিমাণ খুব কম, নিজস্ব জমির পরিমাণ কম। গভর্নমেন্টের অনেক জমি আছে, পরপর চাষিরা সব জমিগুলো দিয়ে একটা পুরো যেখানে আছে শুধু চাষই হচ্ছে, এই ধরনের পরিকল্পনা আমাদের ভারতের সামাজিক আর আর্থসামাজিক অবস্থায় কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের একটাই সম্ভব, যে জমি অনুপাতে বা আবহাওয়া অনুপাতে বা উন্নত বীজ প্রদান করে বা সারের ভারসাম্য রক্ষা করে সেগুলোকে প্রয়োগ পদ্ধতির মাধ্যমে আমাদের উচ্চ ফলন করা। এবং সেক্ষেত্রেই মহিলা চাষি যারা আছেন তাদেরকে সেক্ষেত্রেই ওই ট্রেনিংগুলো বা ওই প্রশিক্ষণগুলো যদি আমরা কম সময়, ওগুলো তো বেশি সময়ের ব্যাপার নয়, কেউ তো আর ওটা নিয়ে পরবর্তীকালে কোনো বিজ্ঞান চর্চা করবে না, তারা তাদের জমিতেই ওটা জমিটাকে কিভাবে টেকসই কৃষির ক্ষেত্রে উপযোগী করে রাখা যায় বা তাদের প্রতিনিয়ত যে আয়টি আসছে সেটাকে কিভাবে বজায় রাখা যায়, জমি যেমন ফলনশীল ছিল সেরকমই ফলনশীল থাকে, এই ব্যাপারগুলো বা আবহাওয়ার যে পরিবর্তনমূলক যে আবহাওয়া এখন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য তাদেরকে কিছু কিছু সময়, অল্প সময়ের জন্য একটা রেগুলার বেসিসে, মানে কিছু সময় অন্তর অন্তর, যদি বছরে 2 থেকে 3 বার যদি ট্রেনিং বা তাদের যদি কোনো ক্যাম্প করে সেখানে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা যদি আপনার প্রতিদিন না হলেও সাপ্তাহিক যদি 2 দিন হলেও, যেটা সান্ধ্য কোনো অনুষ্ঠানের মাধ্যমেও যদি করা হয়, তাহলেও কিন্তু সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমাদের ভারতবর্ষ তো এর আগেও বলেছি যে কৃষি নির্ভর দেশ। তো অর্থনীতির দিক থেকে আমরা যেমন এগিয়ে যাচ্ছি, ঠিক সেভাবে জনবসতির দিক থেকে, জনগণনার দিক থেকেও আমরা এগিয়ে যাচ্ছি দিনের পর দিন। তো এবং আমরা যদি সার্ভে করে দেখি, এক্ষেত্রে পুরুষের থেকে মহিলার সংখ্যা অনেকটাই বেশি। তো অগত্যা মহিলাদের মাঠে নামতেই হচ্ছে, কাজও করতে হচ্ছে। কিন্তু এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, আমি মাঝখানেই বলছি। মহিলাদের নামতে হচ্ছে না, মহিলারা নামতো প্রথম থেকে, কম যখন ছিল তখনও নামতো। কারণ স্বনির্ভর যেগুলো চাষ আছে, সেখানে কিন্তু লোক দিয়ে চাষ করালে সেই লাভজনক উপায়ে তারা আয়ের পথে যে মুখ দেখতে পায় না। তো সেক্ষেত্রে বাড়ির মহিলাদের বরাবরই আগাছা নির্মূল বলুন, ধান রোয়া বলুন, এবং গ্রামের দিকে যদি আপনার মানে আমরা যদি দেখি, তখন দেখবো এই বর্ষাকালের সময় কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। বাড়ির যে যারা যাদেরকে আমরা হেল্প পাই, যেগুলো আমরা হাউস হোল্ড হেল্প যে পাই, যেগুলো মানে বাড়িতে যারা কাজ করে আমাদের মানে কিছুটা আমাদের অব্যাহতি দেন, ওনাদের সংখ্যাও কমে যায়। কেন না, তখন মাঠে ধান লাগানো চলছে। এটা কিন্তু প্রথম দিন থেকেই ছিল, কিন্তু সেটা অবৈধ। মানে তারা তাদের জমিতে কিছু করতো, খুব সামান্য টাকার বিনিময়ে বা সামান্য খাবারের বিনিময়ে তারা ওটা করে নিত, তাদের কিছুটা জমা, কিছুটা জমা করার জন্য। কিন্তু এখন আমরা মহিলা ক্ষমতায়নের মাধ্যমে বা আমরা টেকসই যেটা কৃষিবিদ্যার জন্য যখন এগোচ্ছি, তখন যেহেতু আমাদের মহিলা সংখ্যা আস্তে আস্তে জনসংখ্যার সঙ্গে বাড়ছে, তাদেরকে উপযোগীভাবে আয় অনুপাতে তাদেরকে কাজে লাগানো, একই প্রসেস একইভাবে, কিন্তু সেটা আয়মুখী করে।
যেটা আগে অবসর সময় ছিল সেটা এখন আয়মুখী করে করা। তো এক্ষেত্রে অর্থনৈতিক দিকটা আমরা কতটা মানে ওপরে তুলে দিতে পারবো? অনেকটাই, কারণ কি যেখানে একটা পরিবার থেকে এক তরফ থেকে আয়ের মুখ আমরা দেখছিলাম, সেখানে একই পরিবারে কিন্তু আমরা 2 কি 3 তরফ বহুমুখী আয়ের একটা ব্যবস্থা আমরা করতে পারবো। সেক্ষেত্রে পারিবারিক যেমন একটা ভালো সঙ্গতি হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি মানে ওর সঙ্গে সঙ্গেই প্যারালালি মানে সমান্তরালভাবে আমাদের আর্থসামাজিক যে গ্রামে এই ধরনের পরিকল্পনা শুরু হয়ে গেছে, সেই গ্রামে মানে নিজেদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আর্থসামাজিক বিকাশ কিন্তু খুব তত্তর করে এগিয়ে যাবে। এবং সেটা কিন্তু একটা গ্রাম থেকে শুরু হলে সেটা 1000টা গ্রাম এবং পুরো ভারতবর্ষের ব্যাপার হয়ে দাঁড়াবে তখন। সেটা একটা উপযোগী ব্যাপার। সেটাই। আচ্ছা ম্যাডাম, আজ আমরা এই যে কথা বলছি, নানান রকমের গ্রুপের কথা আপনি বলছেন, স্কিমের কথা আপনি বললেন, তো একদম সরাসরি জিজ্ঞেস করি যে সরকারি দিক থেকে আমরা কিরকম কি সাহায্য পাচ্ছি? না, সরকারি দিক থেকে কিন্তু প্রথম দিন থেকেই কিষাণ যোজনা যেটা ছিল, সেটা যেমন আগে ছিল কি শুধু কিষাণ বলে যেটা মেনশন করা হতো বা বলা হতো, সেটা কিন্তু এখন অনেক কৌশল্যা যোজনা, মহিলার নাম দিয়ে করা হচ্ছে। এবং এটার কিন্তু একটা উদ্দেশ্য কি উমেন এম্পাওয়ারমেন্ট। এটা কিন্তু শুরু হয়ে গেছে প্রায় 2020 সাল থেকেই। 2020 সাল থেকেই, যদিও মানে আন্তর্জাতিকভাবে এটা কিন্তু আমাদের পরিকল্পনা এবং চিন্তাভাবনার দিক থেকে, তাই জন্য আমি বলবো আমাদের সরকার অনেকটাই এগিয়ে আছে বলতে এই কারণে 2026 সালকে যদি ইউএস বা আমাদের আন্তর্জাতিক সংস্থা যারা আছে তারা যদি উমেন এম্পাওয়ারমেন্ট ইন এগ্রিকালচার দিবস হিসেবে মানে বর্ষ হিসেবে তারা ওটাকে বছর হিসেবে ধরতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই এ ব্যাপারে এগিয়ে আছি। কারণ শুধু গ্রামীণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমি বলবো মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমরা মেনলি কৃষিভিত্তিক, ওয়েস্ট বেঙ্গল এখনও ধান চাষে প্রথম, তো সেইখানে কৃষিভিত্তিক জায়গাগুলোতে প্রচুর এরকম যোজনা রয়েছে। এবং শুধু স্টেট গভর্নমেন্ট নয়, মানে সব আমাদের রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে প্রচুর ভূমিকা আছে। আরেকটা বড় ব্যাপার, রাজ্য সরকার সরাসরিভাবে যেখানে পৌঁছতে পারছে না, সেখানে প্রচুর বেসরকারি সংস্থাকে সে এডেড করে মানে তার সহযোগী করে সে কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কারণ রুট লেভেলে মানে একদম প্রাথমিক স্তরে যদি পৌঁছতে হয়, সব জায়গায় সরকারের অনুদান পৌঁছানোটা কিন্তু খুব কঠিন যদি না সেখানে সংগঠন ভালো থাকে। যেখানে সংগঠন ভালো আছে, যেটা শহরের দিক বা বেশ কিছু উন্নত গ্রাম, যেখানে বর্ধিষ্ণু গ্রাম যেগুলোকে আমরা বলি, সেই গ্রামগুলোতে সরকারের পৌঁছানোটা খুব সহজ হয়ে গেল। যেগুলো প্রত্যন্ত গ্রাম, যেখানে হচ্ছে যে গ্রামগুলো ম্যাপের খুব ছোট ছোট জায়গায় রয়েছে, সেই জায়গাগুলোতে পৌঁছানোটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এনজিও এবং এ ব্যাপারে প্রচুর লোন এবং প্রচুর প্রোগ্রাম এগুলো রয়েছে। নাবার্ড যেটা হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এরা কিন্তু প্রচুর উদ্যোগ নেয়। এবং এখন 1991 সাল থেকে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে মহিলা, এই যে এখন আমরা যে আলোচনা করছি নারী ক্ষমতায়ন, এগুলোর ব্যাপারে কিন্তু তারা 91 সাল থেকে কাজ করছে। এবং বিভিন্ন রকম লোন স্কিম মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলারা নিতে পারবে। এছাড়াও যেগুলো মানে ওয়েস্ট বেঙ্গল সরকার বলুন, তেলেঙ্গানা সরকার বলুন, বিহার, মধ্যপ্রদেশ, এই জীবিক প্রোগ্রাম বা হচ্ছে যে মহিলা কিষাণ সশক্তিকরণ যোজনা, এই যে সব বিভিন্নগুলো যোজনাগুলো হচ্ছে না, এগুলো সমস্ত সরকারি এবং সেটা হচ্ছে যে ওই পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েতের ওই লেভেলে ওরা হচ্ছে যে মহিলাদের করছে। এবং গ্রামের বিভিন্ন সভা সমিতি কৃষি ক্ষেত্রে যারা সরাসরি কৃষির ক্ষেত্রে যুক্ত, তাদেরকে বিভিন্নভাবে প্রতিনিধি হিসেবে এই সভাগুলোতে গ্রহণ করা হচ্ছে। এবং যার ফলে তারা আধুনিক যে চিন্তা ভাবনার সঙ্গে অনেকটা উপযোগী হয়ে উঠছে এবং শিক্ষার দিকগুলোও তাদের কাছে উন্মেষ হচ্ছে।
আচ্ছা, আমরা ধরুন পাহাড়ি অঞ্চলে যেমন দেখি মূলত নারীরাই কিন্তু চাষের সঙ্গে যুক্ত, যেটা এখানে নয়। এইটা তো ওখানের সাথে এখানকার ইকোনমিক্যাল কিছু ডিফারেন্স বা কিছুটা উন্নত কি ওখানকার ইকোনমিক? না, ওখানের ইকোনমিক উন্নত নয় এই কারণে, কারণ ওখানে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো সবসময় সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না। প্রথম কথা, ওখানে প্রাকৃতিক কারণ একটি রয়েছে, কারণ আর্থসামাজিক উন্নতি, তাদের মানসিকতার দিক থেকে আর্থসামাজিকের ক্ষেত্রে তারা যে উন্নতি করেছে সেটা যথেষ্ট উন্নতি, কারণ তাদের পরিবেশের তুলনায়। কারণ কি, ওখানে তো অনেক মাটি অনেক অন্যরকম এবং চাষবাসের ক্ষেত্রে সবসময় উপযোগী নয়, এবং সরকারের তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমাদের যদি যেটা ICR এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যেটা, সেটা কিন্তু নাগাল্যান্ডের প্রত্যন্ত অরুণাচলের খুব অনেক আগে থেকে অরুণাচলে আছে, আসামে রয়েছে, এইসব জায়গায় রয়েছে যেখানে মহিলা কেন্দ্রিক, এবং সেখানে কিন্তু ওই উমেন এম্পাওয়ারমেন্ট, ওরা কিন্তু উমেনরাই, মানে ওখানে মেন এম্পাওয়ারমেন্টের কথা তাহলে ভাবতে হয় আর কি। কিন্তু ওই হিসেবে কিন্তু সরকারের তরফ থেকে তখন থেকেই ওদের সাহায্য রয়েছে, কিন্তু প্রাকৃতিক কারণের জন্য হয়তো অর্থ সামাজিক ব্যাপারটা অত হতে পারেনি, অত উন্নত হতে পারেনি, কারণ যোগাযোগ ব্যবস্থার একটা রয়েছে, কারণ ব্যবসার ক্ষেত্রে মার্কেট একটা বড় ব্যাপার, বাজার একটা বড় ব্যাপার, কারণ ওখানে যা যা ফলন হবে সেটাকে পরিবহন করে সেই বাজারে পৌঁছে দেওয়া এবং সেই পরিকল্পনার মধ্যে ওই পুরো জায়গাটাকে নিয়োজিত করা, সেই জায়গাগুলোতে কিছুটা ল্যাকুনা রয়েছে বা কিছুটা অভাব রয়েছে, যেগুলো এখন আরো তুলে ধরা হচ্ছে। একেবারেই তাই। অনেক কথা হলো আজকে ম্যাডামের সঙ্গে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য উনি আমাদের কাছে বলতে পারি শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দিলেন। আজ আমরা কথা বললাম এম্পাওয়ারিং উইমেন ফার্মার্স ফর সাস্টেনেবল এগ্রিকালচার ফিউচার, আর এই নিয়ে আমরা আবারও ফিরবো আলোচনায়, তখন হয়তো অন্য বিষয় নিয়ে আমরা কথা বলবো ম্যাডামের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই যে বললাম কৃষিকাজের কথায় এবং কৃষি কাজে থাকুন। নমস্কার। নমস্কার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। বন্ধু, এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর, শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।